উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। আমরা যেমন গতিতে বসাতে পারি, গতিতে নামাতেও পারি। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন, আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোন নেতার 50 বছর। এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আজকে বলছিলাম যে ভাই আওয়ামী লীগ তার গাছটা যে টান দিয়ে উঠায় ফেলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শিকড় অনেক গভীরে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকার পরও বিভিন্ন বৈষম্য করে উপদেষ্টাদের কর্মকাণ্ডের কারণেই আবারও আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। যে আন্দোলনের মূলমন্ত্র ছিল দেশে কোনো বৈষম্য থাকবে না, আজ দেখা যায় প্রতিনিয়ত বৈষম্য হওয়ার সাধারণ জনগণ তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে। তাদের যদি অবমূল্যায়ন করে এনসিপি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের। এটা একটা ষড়যন্ত্র চলতেছে, যেহেতু আদালত তাকে রায় দিয়েছে, এখানে তাকে বসতে দেওয়া হচ্ছে না, আমরা এখানে তাকে দেখতে চাই। আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা রাজপথে থাকবো, এখানে আন্দোলন চালিয়ে যাবো। তার ন্যায্য তার সিটে তার জায়গা তাকে বসতে দিতে হবে। এবার ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক নির্বাচিত হওয়ার পরও তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এবার বিএনপির নেতাকর্মীরা উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ সহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আন্দোলন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও ইতিমধ্যে আবারও ফিরে আসার পূর্বাভাস দিচ্ছে। বিএনপির নেতাকর্মীদের হাত ধরেই আবারও প্রতিষ্ঠিত হতে পারে আওয়ামী লীগ, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। তাই 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই হাসিনার আমলেও টাকা পাচার হয়েছে, আপনার আমলেও টাকা পাচার হচ্ছে। তাহলে আপনি কি দিতে পেরেছেন জাতিকে? এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকার পরও দেশ থেকে প্রায় 90,000 কোটি টাকা পাচার হয়েছে। বিভিন্ন বৈষম্য এবং দুর্নীতি করায় এবার অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে জনগণ এবং রাজনীতিবিদরা। চলুন দেখে আসি কি বলছেন তারা। মুখে তালা দিয়ে বসে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কেন ইশরাক হোসেনের শপথ নেওয়া হচ্ছে না? তিনি মেয়র হিসেবে কেন তার আসনে বসতে পারবেন না, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই, কোনো আলোচনা নেই। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে যিনি প্রতিনিধিত্ব করেন, সেই ইশরাকের সাথে এমন আচরণ কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমরা বিএনপিকেও গোনায় ধরি না। এমন একটি উদ্ধত একটি আচরণ বা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব নিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা। তার পরিণতি কি হয়েছে দর্শক? তার পরিণতি হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা দিলেন ইশরাকের সমর্থকরা, সেবা ব্যাহত, কালো বিক্ষোভ। এটি প্রথম আলোর শিরোনাম। আর মানবজমিনের শিরোনাম হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা, উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। গত কয়েকদিন থেকে লাগাতারভাবে আন্দোলন করে যাচ্ছে। তারা বলছে যে আদালত, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাকই বৈধ মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এরপরে আর কিছু থাকতে পারে না। আর সামান্য যে আনুষ্ঠানিকতা, সেটা হলো শপথ পড়ানো। আদালত এবং নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী শপথ পড়াতে যে কোনো সংস্থা বাধ্য। কিন্তু গো ধরে বসে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা আবার চিঠি লিখছে, আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে সময় ক্ষেপণ করছে, যাতে যে স্বল্প মেয়াদ আছে সেই স্বল্প মেয়াদের মধ্যে ইশরাক মেয়রের পদে বসতে না পারে। অর্থাৎ ওই নগর ভবন পরিচালিত হোক প্রশাসককে দিয়ে, এটাই যেন শান্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারও চুপ করে আছে। এত বড় একটা ইস্যু তারা তোয়াক্কা করছে না। তারা বলছে যে আপিল করে না কেন? মানে আপিল করা মানে, অর্থাৎ এই রায়টা ঠিক না, এই রায়ের বিরুদ্ধে আপিল যাওয়া মানে হচ্ছে মেয়র তাপসের যে মেয়র হিসেবে তার বৈধতা সেটা প্রমাণ পায়। সেটাই কি করবে নির্বাচন কমিশন বা মানে ট্রাইব্যুনাল? কি চায় পরিষ্কার করে বলছে না, চুপ করে আছে। মুখে তারা তালা দিয়ে আছে, কানেও সম্ভবত তুলো দিয়ে বসে আছে, কোনো আলোচনাও নেই। এইরকম কুশিয়াল অবস্থায় দিনকে দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। আজকে নগর ভবন ঘেরাও হয়েছে, নগর ভবন থেকে সেই বিস্তৃত হয়েছে সচিবালয় পর্যন্ত। সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডের সামনে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভকারীরা আবার ফিরে গেছে। ফিরে যে তালা দিয়েছে সমস্ত দপ্তরে।
গতকালকে জগন্নাথের আন্দোলন রাতে যখন শেষ হলো তখন মনে হচ্ছিল যে ঢাকা বোধহয় কিছুদিনের জন্য আন্দোলন মুক্ত হতে চলেছে, কিন্তু তার আগে থেকেই আরেকটি আন্দোলন চলছিল। ঢাকা দক্ষিণের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানোর দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল এবং নগর ভবন জুড়ে আন্দোলন চলছিল। গত 2-3 দিন থেকেই আন্দোলন চলছিল, সেই আন্দোলন আজকে আরও বেশি জোরদার হয়েছে। গুলিস্তান এলাকা রীতিমতো অচল হয়ে গেছে, নগর ভবনে তালা পড়েছে, উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সচিবালয় অভিমুখে যাত্রা করা হয়েছে, সেখান থেকে আবার তারা ফিরেও এসেছে। সব মিলিয়ে এই আন্দোলনটা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তো আছেই, কিংবা আরেকটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এনসিপি মাত্র কয়েকজনকে নিয়ে যখন আন্দোলন চাঙ্গা করতে পারছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চাঙ্গা করে দাবি আদায় করতে পারছে, তখন বিএনপির মতো এত বড় সংগঠন সেই আন্দোলনটাকে কার্যকর করতে পারছে না কেন? কোথায় তাদের দুর্বলতা? নাকি তারা আন্দোলন মন থেকে করছে না, নাকি আন্দোলন করতে এক ধরনের দ্বিধা কাজ করছে তাদের মধ্যে? সেই আলোচনাই করব, যেখানে কিনা নৈতিক প্রশ্নও উঠেছে যে নির্বাচনকে বিএনপি অবৈধ নির্বাচন বলেছিল, সেই নির্বাচনকেই অবলম্বন করে আবার তাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দাবি করেছে আদালতের রায় পেয়ে। সেই দাবি কতটা যৌক্তিক? সামনে মেয়াদও মাত্র কয়েকদিন মেয়াদ আছে, সেই অল্প মেয়াদের জন্য দায়িত্ব নেওয়া ঠিক হবে কিনা, নানা ধরনের কনফিউশনের মধ্যে বিএনপি রয়েছে। কি হচ্ছে ঢাকা নগর ভবনের সামনে সচিবালয়ের ওইদিকে, সেই আলোচনাই করবে এই ভিডিওর। ঢাকা দক্ষিণের মেয়র সাদিক হোসেন খোকা পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে আদালত থেকে মনোনীত করা হয়েছে। যে নির্বাচনকে ভুয়া নির্বাচন, যে নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন, যে নির্বাচনকে অবৈধ নির্বাচন বলে বিভিন্ন দল দাবি করছিল, এমনকি বিএনপিও দাবি করছিল, সেই নির্বাচনের এক ধরনের বৈধতাই দিয়ে দিল বিএনপি। ইঞ্জিনিয়ার ইশরাককে আদালতের রায়ে মেয়র হিসেবে ঘোষণা হওয়ার পরে সেটার দাবি মাঠে উপস্থাপনের মধ্য দিয়ে, এমন কথাও অনেকে বলছেন। তারা আন্দোলন করছে, গত 2-3 দিন থেকেই আন্দোলন চলছে। নগর ভবনের সামনে নগর ভবন ঘেরাও করে আন্দোলন হচ্ছে। আজকে সেই আন্দোলনের মাত্রা অনেক বেড়েছিল এবং সকালবেলাতেই আন্দোলনকারীরা এসে নগর ভবনে প্রধান ফটকে তালা মারে এবং নগর ভবনে মোট 65টি তালা মারা হয়। নগর ভবনের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোনো সেবা কার্যক্রম হচ্ছে না, সব কিছু স্থবির করে দেওয়া হয়েছে। এরপরে 11টার দিকে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা করে। সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে এক ধরনের ধস্তাধস্তি হয়, পুলিশ ব্যারিকেড দেয়, কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেনি বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে আবার বিএনপির নেতারা তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। সচিবালয় থেকে আবার তারা নগর ভবনের সামনে গিয়েছে, নগর ভবনের সামনে গিয়ে অবস্থান করছে। এখানেই প্রশ্নটা উঠছে যে সচিবালয়ের অভিমুখে তাদেরকে যখন ব্যারিকেড দেওয়া হলো, সেই ব্যারিকেড যদি ভেঙে তারা ভেতরে নাই প্রবেশ করবে, তারা যদি সচিবালয়ে নাই যাবে, তাহলে সচিবালয়ের দিকে তারা হাঁটলো কেন? এটা আন্দোলনের একটা দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফিরে আসা, পুলিশ ব্যারিকেড দিল, যেতে নিষেধ করলো, ফিরে আসলো, এটা একটা নমনীয় রাজনীতি বলেও অনেকে মনে করছেন। এবং এই রাজনীতির ফলে সরকার যেটা চাইছে না, কিংবা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আন্ডারে, সেই মন্ত্রণালয় যে চাইছে না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দিতে কিংবা তার শপথ দেওয়াতে, সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু